আমি বাইরের দেশ দেখে কি করব যখন আমার নিজের দেশটাই এত সুন্দর। মেঘেদের নিজ বাসস্থান মেঘালয়। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এই স্থান এখনও ভারতের একটি আনএক্সপ্লোরড অ্যান্ড আন্ডার রেটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে ভ্রমণ প্রেমীদের জন্য পরতে পরতে লুকিয়ে রয়েছে নানা ধরনের আকর্ষণ। পাহাড়ের গায়ে সুবিশাল গভীর লেক, একটি সুন্দর শৈল শহর, পৃথিবীর অন্যতম স্বচ্ছ জলের নদী, আবার এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, রোমাঞ্চকর প্রাকৃতিক গুহা এবং অতুলনীয় কিছু ঝর্ণা, ভারতের একমাত্র লিভিং রুট ব্রিজ। এখানেই শেষ নয়, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য মেঘালয় অফার করে দারুণ কিছু ট্রেকিংয়ের অভিজ্ঞতা, আর সর্বোপরি ইস্টার্ন সাব হিমালয়ের অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যার জন্যই মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। তাই এই সব কিছুর আস্বাদ পেতে চলো বানিয়ে ফেলি এমন একটা ট্যুর প্ল্যান, যেখানে আমরা বলবো কিভাবে আসবে, কোথায় থাকবে, কী ঘুরে দেখবে, কতদিনের জন্য আসবে এবং ঘুরতে কত খরচ হবে। তো চলো শুরু করি। প্রথমেই বলি আসবে কি করে। মেঘালয় আসার মোস্ট ইউজফুল রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্ট দুটোই কিন্তু গুয়াহাটি, আর গুয়াহাটি আসার জন্য সবচেয়ে ভালো ট্রেন অবশ্যই এই সরাইঘাট এক্সপ্রেস। তবে এছাড়া আরও কিছু ট্রেনের ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এবার বলি ডে টু ডে আইটিনারিটা, কিন্তু তার আগে বলে দিই যে এই মেঘালয়কে ভালোভাবে ঘুরতে তোমাদের অ্যাটলিস্ট 6 থেকে 7 দিন সময় লাগবে। সো এই দিনের হিসাব করি এবার তোমাদের সাথে আইটিনারিটা শেয়ার করছি। প্রথম দিন গুয়াহাটি নেমে রওনা হও মেঘালয়ের রাজধানী শিলংয়ের উদ্দেশ্যে। শিলং যাওয়ার পথে প্রথমেই আসবে উমিয়াম লেক। পাহাড়ের ওপর থেকে এনজয় করতে পারো এর অসাধারণ ভিউ, আবার চাইলে এখানে বোটিংও করতে পারো। এরপর চলে এসো এলিফ্যান্ট ফলস দেখতে। 3টি ধাপে অবিরাম বয়ে চলা এই ফলসের শেষ ধাপটিতে যখন পৌঁছবে, তখন মনে হবে ক্লান্তি কোথা দিয়ে যেন কর্পূরের মতো উবে গেল। নেক্সট ডেস্টিনেশন শিলং শহরের মধ্যেই অবস্থিত ওয়ার্ড লেক। এই লেকের পাশেই রয়েছে সুন্দর একটি পার্কও। এরপরে যদি হাতে আরও সময় থাকে, চলে এসো লেডি হায়দ্রি পার্ক আর ডন বক্সো মিউজিয়াম দেখতে। হোটেলে চেক ইন করে সন্ধে কাটাতে পারো পুলিশ বাজারে টুকটাক শপিং করে। রাত্রিবাস শিলং। দ্বিতীয় দিন রওনা হও জোয়াইয়ের উদ্দেশ্যে। একটু অফবিট হলেও জোয়াইয়ের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে দেখার জায়গা মূলত দুটি, যেগুলি দেখে তোমার মনে হতেই পারে তুমি বালি বা থাইল্যান্ড ঘুরতে এসছো। ফার্স্ট, ফেফে ফলস, যেটিতে পৌঁছানোর জন্য আছে প্রায় 1.5 ঘন্টার একটা ট্রেক রুট। ফলসের নিচের এই নীল রঙের ন্যাচারাল সুইমিং পুলে স্নান না করে তুমি থাকতেই পারবে না। পরের গন্তব্য কালাংসুরি ফলস। এটিতে পৌঁছানোর ট্রেক রুটটা ফেফে ফলসের তুলনায় অনেকটাই ছোট, আর এর পরেও যদি হাতে সময় থাকে তাহলে দেখে নিতে পারো তিরসে ফলস আর স্টোন ব্রিজ। রাত্রিবাস জোয়াইতে। তবে তোমাদের যদি ট্রেকিংয়ে বা সিঁড়ি ওঠা নামার প্রবলেম থাকে, তাহলে এই দিনটা তোমরা স্কিপ করতে পারো। তৃতীয় দিনে আমরা দেখব মেঘালয়ের দুটি খুব ইউনিক জায়গা। প্রথমেই দেখে নেব পৃথিবীর অন্যতম স্বচ্ছ জলের নদী উঙ্গাট রিভারের দুটি স্পট। প্রথমটি একটু অফবিট, যার নাম সোনাম ফেডিং, আর দ্বিতীয়টি জগৎ বিখ্যাত ডাউকি, যেখানে বোটিং করাতেও হাইলি রেকমেন্ডেড। এরপর যাব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ দেখতে। যাওয়ার পথেই দেখে নেব দুটি ঝর্ণা, উংক্রেন আর বোরহিল। তারপর নেক্সট ডেস্টিনেশন হবে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। খুব বয়স্ক মানুষ ছাড়া এখানে মোটামুটি সবাই যেতে পারবে। এর থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন মর্লিংলং গ্রাম। এখানে পৌঁছে বাকি দিনটা ঘুরে দেখে নাও এই গ্রাম, যার মধ্যে রয়েছে বেশ কিছু স্পট। এগুলোর ব্যাপারে ব্লগে ডিটেলসে বলবো। রাত্রিবাস মর্লিংলং। চতুর্থ দিন, আর আজ গন্তব্য মেঘালয়ের সবচেয়ে অ্যান্টিসিপেটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন চেরাপুঞ্জি। মর্লিংলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথেই মেঘালয় বারবার তোমার সামনে তুলে ধরবে তার নামের সার্থকতা। মেঘেদের অবিরাম আনাগোনা 2 হাত তুলে স্বাগত জানাবে তার অতিথিদের। আর ইতিমধ্যেই তুমি পৌঁছে যাবে আজকের প্রথম স্পট মডক ভ্যালি ভিউ পয়েন্ট।
এখানে চাইলে টুকটাক খাওয়া দাওয়াও সেরে নিতে পারো। পরের গন্তব্য গার্ডেন অফ কেভস, যেখানে একসাথে 12টি স্পট আছে, যার মধ্যে একদিকে যেমন রয়েছে সুন্দর কিছু ঝর্ণা, আবার রয়েছে কেভস এবং আরও অনেক কিছু। তাই পুরোটা ঘুরতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। স্পটগুলোর ব্যাপারে ডিটেলসে বলবো চেরাপুঞ্জির ব্লগে। এরপর দেখে নাও ওয়াকাবা ফলস। নেক্সট আজকের ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড চেরাপুঞ্জির সবচেয়ে পপুলার জায়গা 7 সিস্টার ওয়াটারফলস। রাত্রিবাস চেরাপুঞ্জিতে। পঞ্চম দিনে ঘুরে দেখব চেরাপুঞ্জির আরও কিছু লোকাল সাইটসিইং স্পট। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, মেঘালয় যেহেতু ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত, তাই এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের স্ট্যান্ডার্ড টাইমের আধ ঘন্টা আগেই হয়ে যায়। তাই চেষ্টা করো একটু সকাল সকাল 8টা নাগাদ ট্রিপ স্টার্ট করে দিতে। আজ ট্রিপের শুরুতেই চলে যাও একটা ন্যাচারাল শিবলিঙ্গ দেখতে। স্পটটির নাম ওরামা। সেখান থেকে এসো ভারতের 7ম সুউচ্চ কিনব্রেম ফলস দেখতে। নেক্সট ডেস্টিনেশন দুটি রোমাঞ্চকর চুনাপাথরের গুহা। প্রথমটি মৌসমাই কেভ, যেটির ভেতরে প্রবেশের জন্য কখনো পায়ে হেঁটে যেতে হবে, আবার কখনো হামাগুড়িও দিতে হতে পারে। দ্বিতীয়টি আড়া কেভ, যেটি দৈর্ঘ্যে মৌসমাই কেভের চেয়ে অনেকটাই বড়, তবে যাওয়া খুব ইজি। দিন শেষ করো নওকালিকাই ফলসের সৌন্দর্য উপভোগ করে। আজও রাত্রিবাস চেরাপুঞ্জিতে। তো পঞ্চম দিনের শেষ পর্যন্ত চেরাপুঞ্জির সমস্ত আইকনিক টুরিস্ট স্পট দেখা কিন্তু কমপ্লিট। বাট তোমরা যদি চেরাপুঞ্জিকে আরও ভালোভাবে ঘুরতে চাও, আস্বাদ নিতে চাও তার সমগ্র রূপের, তাহলে ষষ্ঠ দিনে থাকবে তোমাদের জন্য 7টি সারপ্রাইজ, মানে 7টি অফবিট ফলস। এই অফবিট ফলসগুলো ঘুরতে পুরো একটা দিন লেগে যায়, যার মধ্যে আছে দান্তিলিং, ওয়াইসেডং এবং আরও অনেক। এটার ব্যাপারে ডিটেলসে বলবো অফবিট চেরাপুঞ্জি ব্লগে। তবে এই ফলসগুলো যদি ঘুরতে পারো তাহলে এই দিনটা তোমার স্মৃতিতে একটি অন্যতম সেরা দিন হিসাবে ঠাঁই পাবে, সেটা গ্যারেন্টেড। আজও রাত্রিবাস চেরাপুঞ্জিতেই, কাল ফেরার পালা। আর এরপরও যদি হাতে সময় থাকে তাহলে শিলংয়ের কাছে এই লাইট লুম ক্যানিয়ন অবশ্যই ঘুরে দেখে নিতে পারো। তো ডে টু ডে আইটিনারি কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক থাকবে কোথায়। শুরু করা যাক শিলং দিয়ে। এখানে থাকার জন্য পুলিশ বাজারের কাছেই প্রচুর হোটেল ও গেস্ট হাউস আছে বিভিন্ন বাজেটের। আমরা ছিলাম হোটেল অ্যাবট রেসিডেন্সিতে। এছাড়াও কিছু হোটেলের ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। নেক্সট জোয়াই। এখানে বেশিরভাগই হোমস্টে। আমরা ছিলাম আমারা হোমস্টেতে। জোয়াইতে থাকার জন্য এটাই হাইলি রেকমেন্ডেড। এছাড়াও একটি হোমস্টের খোঁজ স্ক্রিনে দিয়ে দিলাম। সেম গোজ ফর মলিনলং। আমরা ছিলাম হোটেল হালা টিংলং, যেটা একটি হোমস্টেই বলা ভালো, এবং এটি খুবই ভালো ছিল, থাকার জন্য হাইলি রেকমেন্ডেড। অ্যাট লাস্ট চেরাপুঞ্জি। এখানে আমরা ছিলাম ওয়েটল্যান্ড হোমস্টে, যেটি বাজেট ফ্রেন্ডলি বাট সুন্দর একটি থাকার জায়গা। আরও একটি প্লাস পয়েন্ট, এটি 7 সিস্টারের কাছেই রয়েছে। এছাড়াও আরও কিছু থাকার জায়গার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এবার বলি এখানে আসার আইডিয়াল টাইম কোনটা। এখানে আসার মূলত দুটো টাইম হতে পারে। একটা ডিউরিং মনসুন, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট। তখন তুমি এখানে এলে সমস্ত ঝর্ণায় প্রচুর পরিমাণে জল পাবে, কিন্তু জলটা একটু ঘোলা হতে পারে, আর ডাউকিতে তুমি পরিষ্কার জল পাবে না। আর একটা সময় হয় পোস্ট মনসুন, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এবং ম্যাক্স টু ম্যাক্স আর্লি নভেম্বর। তখন তুমি যেমন ঝর্ণায় জল একটু কম পাবে, তেমনি জলটা পাবে স্বচ্ছ, আর ডাউকিতেও তুমি পরিষ্কার জল পাবে। এইবার তুমি যত শীতের দিকে যাবে তত কিন্তু ঝর্ণার জল আস্তে আস্তে কমে যাবে। তাই চয়েস ইজ কমপ্লিটলি ইয়োর্স। তাহলে ঘোরার প্ল্যান আর থাকার জায়গা আশা করি ক্লিয়ার। এবার বলি ঘুরবে কী করে। পুরো মেঘালয়টাকে যদি ভালো করে ঘুরতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা প্রাইভেট গাড়ি লাগবেই। এখানে বড় বড় গাড়ি, মানে যেগুলো 7 সিটার, তাতে তোমার এক দিনের জন্য 5,500 থেকে 6,000 টাকা লাগবে, ডিপেন্ডিং অন সিজন। আর সেক্ষেত্রে যদি ছোট গাড়ি না, মানে ডিজায়ার জাতীয় কিছু, যেগুলোকে আমরা 5 সিটার বলি, তাতে লাগবে পার ডে 4,000 থেকে 4,500, এগেন ডিপেন্ডিং অন সিজন।
এবার তোমাদের পরিচয় করিয়ে দিই এই রুটে আমাদের দুই অতি পরিচিত ড্রাইভারের সঙ্গে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন গোবিন্দদা, যিনি এই গোটা ট্যুরে আমাদের সাথে ছিলেন। খুবই ভালো ড্রাইভার, ওনার যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও তোমরা যোগাযোগ করতে পারো মৃণালবাবুর সাথে, যার সাথে আমরা আগেরবার মেঘালয় ঘুরেছিলাম। এনার কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এই দুজনের মধ্যে যে কোনো একজনের সাথেই তোমরা গাড়ি এবং ট্যুর কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারো। এছাড়াও মেঘালয় ট্যুরিজমের বাসে করে কিন্তু মেঘালয়ের ট্যুরিস্ট স্পটগুলো ঘোরা যায়, তবে সেই ট্যুরিজমের বাস কিন্তু কিছু সিলেক্টিভ স্পটেই যায়, সমস্ত অফবিট স্পটে কিন্তু সেই বাসগুলো যায় না। থাকা, ঘোরা, গাড়ি সবই সর্টেড। এবার তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে নেওয়া যাক। মেঘালয় মূলত ভাত, রুটি, সবজি এবং থালি তুমি সব জায়গাতেই পেয়ে যাবে। তার জন্য প্রতিদিন জনপ্রতি খাওয়া খরচ বাবদ 500 টাকা মতো বরাদ্দ করতে পারো। তবে এক্সক্লুসিভ কিছু খাওয়ার জায়গার খোঁজ যদি চাও তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব শিলংয়ে সিটি হাট ধাবা, যেখানে মোমো ট্রাই করতে ভুলো না, আর চেরাপুঞ্জিতে অরেঞ্জ রুটস, যেখানে ধোসা সবচেয়ে পপুলার। এখানে কিছু ইম্পর্টেন্ট টিপস বা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। নাম্বার 1, মেঘালয় যাচ্ছ মানে ছাতা বা রেনকোট ক্যারি করা আবশ্যক, বিশেষ করে বর্ষায় গেলে তো উইদাউট রেনকোট চলবেই না। নাম্বার 2, মেঘালয় বেশ কিছু জায়গায় অফবিট, তাই শুকনো খাবার অবশ্যই নিজের সাথে ক্যারি করবে। আর সেম গোজ ফর মানি, অফবিট জায়গায় অনলাইন পেমেন্ট করতে সমস্যা হতে পারে, কানেকশনের সমস্যা হতে পারে, সেটাও মাথায় রেখো। এবার বলি 6 রাত 7 দিনের এই ট্যুর প্ল্যানের জন্য খরচ কত হবে। যদি 6 জনে আসো তাহলে পার হেড 16,000 টাকার মতো করে খরচা হতে পারে। কিভাবে, তার ব্রেকআপটা এবার দিচ্ছি। ফার্স্টেই বলি হোটেলের কথা। হোটেলের জন্য মোট খরচ হবে 33,200। এর ব্রেকআপটা কত, অর্থাৎ কোথায় কত খরচা হয়েছে সেটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। খাবার জন্যে পার ডে পার হেড 500 টাকা করে ধরলে মোট খরচ হবে 6 জনের জন্য 7 দিনে 21,000 টাকা। সাইট সিইংয়ের জন্যেই, অর্থাৎ সব জায়গায় পার্কিং আর এন্ট্রি ফি মিলিয়ে 6 জনের জন্য এই 7 দিনে মোট খরচ হবে 5,000 টাকা মতো। আর গাড়ি পার ডে 5,500 করে ধরলে 7 দিনের জন্য মোট খরচ হবে 37,800 টাকার মতো। সবগুলোকে যোগ করলে দাঁড়াচ্ছে 97,000 টাকা, অর্থাৎ 6 জনের মোট খরচ হচ্ছে 97,000, যেটা পার হেড দাঁড়াচ্ছে রাফলি 16,000 টাকার মতো। তাহলে আশা করি তোমরা যারা সামনের ছুটিতে মেঘালয় আসার প্ল্যান করছো তাদের এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো কাজে লাগবে। কেমন লাগবে এই ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। খুব শীঘ্রই ট্রাভেল উইথ সুমি হাজির হবে মেঘালয়তে ঘোরার স্পটগুলোর ডিটেল ভিডিও নিয়ে। সেগুলো সবার আগে দেখতে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, বাই।